আমার নাম রায়হান। ছোটবেলা থেকেই আমি জায়গা বদলের সঙ্গে অভ্যস্ত, কারণ আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা। তখন তিনি একটি থানায় ওসি হিসাবে দায়িত্বে ছিলেন। সরকারি কোয়ার্টার আমরা পেয়েছিলাম ঠিকই, কিন্তু বাবার ভালো না লাগায় তিনি কোয়ার্টারের বাইরে একটি বাসা ভাড়া নেন। ঘটনাটি ঘটেছিল প্রায় ৬ বছর আগে, বর্ষাকালের মাঝামাঝি সময়। চারদিক সেদিন থেকেই অদ্ভুত লাগছিল। সকাল থেকে আকাশ ভারী, বাতাস থমথমে। মনে হচ্ছিল প্রকৃতি যেন কিছু একটা জানান দিচ্ছে। আমরা যে বাসায় উঠেছিলাম সেটি এলাকার অন্য বাড়িগুলোর তুলনায় একটু নিচু জায়গায় ছিল। এলাকার মানুষের মুখে পড়ে শুনেছিলাম এই জায়গাটা অনেক বছর আগে কবরস্থান ছিল। সময়ের বিবর্তনই অধিকাংশ কবর মাটির নিচে হারিয়ে গেছে। কিছু জরাজীর্ণ কবর এখনও দৃশ্যমান। পরে কবরস্থানের ওপর মাটি ভরাট করে জায়গা বিক্রি করা হয়। প্রথম যে লোকটি এখানে বাড়ি করেছিল সে নাকি বেশি দিন থাকতে পারেনি। রহস্যজনকভাবে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর অনেক দিন তালাবদ্ধ ছিল বাড়িটি। পরে সাইনবোর্ড ঝোলে বাসা ভাড়া দেওয়া হবে। আমাদের বাসার সামনেই ছিল একটি ছোট মুদি দোকান। বাবার সঙ্গে দোকানদারের ভালো সম্পর্ক হয়ে যায়, কারণ এলাকায় বাবার পরিচয় ছিল ওসি সাহেব নামে। লোকজন সম্মান করত, ভয়ও পেত। সেই দোকান থেকেই বাবা অনেক অজানা গল্প শুনেছিলেন, কিন্তু আমাদের সামনে কিছু বলেননি। বাসার পেছনে এখনও কয়েকটি পুরনো বাঁশঝাড় ছিল, কবরস্থানের শেষ চিহ্ন হিসাবে। আমার ঘরের জানালাটি ঠিক সেদিকেই খোলা। আমি ছোটবেলা থেকেই প্রকৃতিপ্রেমী। বৃষ্টি, বাতাস, গাছপালার নড়াচড়া আমাকে অদ্ভুতভাবে টানত। সেদিন সন্ধ্যার আগে থেকেই বাতাসের আচরণ বদলে যায়। হঠাৎ হঠাৎ ধমকা বাতাস, বাঁশঝাড়গুলো অস্বাভাবিকভাবে দুলছিল। মা তখন রান্নাঘরে। হঠাৎ মা আমার নাম ধরে ডাকলেন, রায়হান, দরজা জানালাগুলো লাগিয়ে দে, মনে হচ্ছে ঝড় হবে। আমি দরজা লাগালাম, জানালায় গিয়ে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখি বাতাসে বাঁশঝাড়ের পাতাগুলো এমনভাবে দুলছে যেন কেউ ভেতর থেকে নড়াচড়া করছে। ঠিক তখনই মাগরিবের আজান ভেসে এলো। আজানের শব্দ আর বাতাসের শো শো আওয়াজ মিলেমিশে কেমন জানি অস্বস্তিকর লাগছিল। আমি বাঁশঝাড়ের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ চোখে পড়ল কি যেন একটা নড়ল। প্রথমে ভেবেছিলাম কোনো পশু, কিন্তু পরক্ষণেই বুঝলাম ওটা পশু না। গরু যেমন কুঁজ হয়ে হাঁটে, ঠিক তেমন ভঙ্গিতে কিছু একটা বাঁশঝাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো। মানুষের মতো, কিন্তু মানুষ নয়। আমরা সবাই জানি কুকুর, বিড়াল বা শিয়ালের চোখে আলো পড়লে চোখ জ্বলে ওঠে, কিন্তু ওটার চোখ জ্বলছিল না, চকচক করছিল, যেন ভেতর থেকে আলো বেরোচ্ছে। ওটা ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটছিল। কবরস্থানটি ছিল উত্তর দক্ষিণমুখী। ওটা উত্তর দিকে গিয়ে হঠাৎ থেমে গেল। তারপর এক মুহূর্তে পিছনে ঘুরে তাকাল, সোজা আমার জানালার দিকে, আমার চোখের দিকে। আমার বুকের ভেতর সব শব্দ থেমে গেল। চোখের পলকে ওটা আমার জানালার সামনে এসে দাঁড়াল। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, শুধু সেই জলজলে দৃষ্টি। হঠাৎ ওটা হাত বাড়িয়ে দিল, যেন আমাকে ধরবে। আমি আর কিছু দেখিনি, জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের ঘটনাগুলো আমি মায়ের মুখে শুনেছি। মা বলেছিলেন আমার চিৎকার শুনে তিনি দৌড়ে আসেন, আমাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সারা শরীর বরফের মতো ঠান্ডা, চোখ উল্টানো, কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। পরদিনই বাবা সিদ্ধান্ত নেন এই বাসায় আর থাকা যাবে না। একদিনের মধ্যেই আমরা অন্য বাসায় উঠে যাই। কিন্তু সমস্যা সেখানেই শেষ হয়নি। আমার প্রচণ্ড জ্বর আসে। অদ্ভুত সব কথা বলতে শুরু করি। কখনো হাসি, কখনো কাঁদি, মাঝরাতি চিৎকার করে উঠি। কাউকে চিনতে পারতাম না। এভাবে প্রায় ১ বছর চলেছিল। অনেক কবিরাজ দেখানো হয়, কেউ কিছু করতে পারেনি। শেষমেশ একজন আলেমের পরামর্শে বাবা যোগাযোগ করেন মুফতি রহমতুল্লাহ আতরাশির সঙ্গে। হুজুর আমাদের বাসায় এসে বলেন, ছেলেটাকে আলাদা ঘরে রাখুন, কাউকে ঢুকতে দেবেন না। ৪-৫ জন সাথী নিয়ে তিনি রুকাইয়া শুরু করেন। রুকাইয়ার সময় আমার অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। গলা দিয়ে অচেনা শব্দ বের হতে থাকে। শরীর অস্বাভাবিকভাবে শক্ত হয়ে যায়। এক পর্যায়ে হুজুরের গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, তবুও তিনি থামেননি। দীর্ঘ সময় পর রুকাইয়া শেষ করে হুজুর বাবাকে বলেন,
এটা কোনো সাধারণ অসুখ ছিল না, এটা ছিল পিশাচ। এখন আর ভয় নেই, আল্লাহ চাইলে ছেলে সুস্থ থাকবে। সেই দিনের পর থেকে ধীরে ধীরে আমি স্বাভাবিক হই। আজ আমি সুস্থ, কিন্তু আজও জানালার পাশে দাঁড়ালে, বাতাস বইলে, বাঁশঝাড় নড়লে আমার বুকের ভেতর সেই রাতটা আবার ফিরে আসে। এ ধরনের বাস্তব অভিজ্ঞতার ছায়ায় নির্মিত ভয়ঙ্কর গল্প পড়তে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। গল্পটি পড়তে পড়তে যদি এক মুহূর্তের জন্য শিউরে ওঠে, একটি কমেন্ট দিন।